যিনি এই কাজটা করেছেন তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তার আগে এবং পরে এই এলাকার মানুষের যেটুকু একদম ন্যূনতম পাওনা ছিল, আমি আবারও বলবো সরকারগুলো ইনসাফ করে না এই এলাকার উপরে। বাংলাদেশকে যদি আমরা ডেমোগ্রাফির দিক থেকে আলাদা করি, ইকোনমিক ডেমোগ্রাফি, যে কোন এলাকা কতটুকু অগ্রসর, তাহলে সবচেয়ে পিছনের এলাকার নাম হচ্ছে উত্তরবঙ্গ। রাজধানী থেকে যে জেলা যত দূরে সে তত ছিল সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত। বিশেষ করে 3টা নদী বিধৌত আপনাদের এই এলাকা। নদীগুলো আল্লাহর রহমত, কিন্তু সেই রহমতগুলো এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর সিলট্রেটেড হয়ে পলি এবং বালু জমে এখন নদী হয়ে গেছে মরুভূমি। বর্ষা মৌসুমে পানি ধারণ করার ক্ষমতা নাই, কাজেই দুই দিকে আঘাত করে দুই পারকে ভেঙে চুরমার করে দেয়। মানুষের স্বপ্নকে, হাজার হাজার পরিবারের স্বপ্নকে মাটির সাথে, পানির সাথে মিশিয়ে দেয়। আবার যখন শুকনা মৌসুম, যখন প্রয়োজন কৃষকের 1 ফোঁটা পানির, জমিতে ফসল ফলানোর জন্য, যেহেতু বালুচর জমে গিয়ে সেখানে মরুভূমি হয়েছে, এখন পানি পাওয়া যাচ্ছে না। অতএব বর্ষায় বাসিয়ে দেওয়া হচ্ছে, আবার শীত মৌসুমে বা শুকনা মৌসুমে সেখানে পর্যাপ্ত বা প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এই পানি শুধু ক্ষেতের ফসল ফলানোর জন্য নয়, আগামীতে সুপ্রিয় পানির অভাবে হাজার জাতের রোগবালাই এখানে দেখা দেবে। পানির আরেক নাম জীবন। এ জীবন শুধু মানুষের নয়, সমস্ত জীব বৈচিত্র্যের, গাছপালা, বৃক্ষরাজি, ফল ফসল যা আছে সব কিছুর জীবন হচ্ছে পানি। এই পানি বঞ্চিত করে কোনো এলাকা কোনোদিন বাঁচতে পারবে না। এই জন্য বিগত নির্বাচনের আগে আমরা আওয়াজ তুলেছিলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে তিস্তার বুকে প্রথম কুদাল মেরে এখান থেকে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। আগে তিস্তা পাড়ের মানুষ আর এই 3 নদী পাড়ের মানুষগুলোকে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমরা উদ্যোগ নেব। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলাম। এখন যারা সরকারে আছেন তারা একটা বিশাল আন্দোলন করেছেন নির্বাচনের আগে আগে। আপনাদের এই এলাকার একজন মন্ত্রী, তার নেতৃত্বে এই আন্দোলন হয়েছে, আর বিএনপির সমস্ত নেতারা এখানে এসে হাজির হয়েছেন। এমনকি এখন যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু ভার্চুয়ালি সেই মিটিংয়ে নিজেকে সংযুক্ত করে কথা বলেছেন। আপনারা লক্ষ্য করেছেন, সংসদে প্রথম অধিবেশনের শেষ দিবসে বক্তব্য ছিল আমাদের 2 জনের। আগে আমার বক্তব্য, তারপরে প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। আমি আমার বক্তব্যে যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনাদের দুঃখ কষ্টের চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি দুঃখ কষ্টের 100 ভাগের 1 ভাগও আমি বলতে পারি নাই, 99 ভাগ এখনো বাকি আছে। এটা আমার বিশ্বাস। এত বড় একটা এলাকাকে অবহেলা, অগ্রাহ্য করে বাংলাদেশে এগিয়ে যাবে, এটা কল্পনা করা যায় না। আর তারা তো এই দেশের মানুষ, কেন তারা সরকারের কাছ থেকে ন্যায্য হিস্সা পাবে না? এটা তো কারো দয়ার দান নয়, এটি তাদের অধিকার, এটি তাদের পাওনা। এই জন্য সংসদে আমি দাবি তুলে বলেছি যে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী, আপনি জাগো বাহে বলে সবাইকে জাগিয়েছেন। জনগণ এখন জেগে আছে, এখন জনগণ দেখতে চায় আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, এটা দেখতে চায়। এর দৃশ্যমান বাস্তব বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখতে চায় জনগণ। কখন কবে এই উদ্যোগটা নেবেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যেমন বলেছি তেমনি এখন বলতেই থাকবো। আপনাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। এখন বলবেন যে আপনি কি শুধু উত্তরবঙ্গের জন্য, বাংলাদেশের অন্য কোনো জায়গা নিয়ে কথা বলবেন না? আমাদের সময় যে কিছু লিমিটেশন থাকে। আপনারা দেখেছেন স্পিকার মহোদয় আমাকে প্রশ্ন করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি আর কতক্ষণ বক্তব্য রাখবেন? আমি বলেছিলাম সারা রাত দিলে আমি রাজি আছি। তো সারা রাত তো আমাকে দিবে না। এরপরে বলেছি 4 ঘন্টা দিলেও রাজি, 2.5 ঘন্টা দিলেও রাজি। তিনি বলছেন না, আপনি একটা যৌক্তিক সময় নেন। আমি বলেছি যে আমি যুক্তি দিয়েই যৌক্তিক সময় নেব। যখন এই অধিবেশনের সময় নির্ধারণ করা হয়, সরকারি দলের প্রতিনিধিরা বলেছিলেন 42 ঘন্টা, আমি বলেছিলাম 50 ঘন্টা।
পরে ওইটাই ঠিক হয়েছিল যে 50 ঘন্টা আলোচনা হবে। তা আমি বলেছিলাম যে 8 ঘন্টা বেশি আলোচনার প্রস্তাব দেওয়ার কারণে ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দল থেকে আমাকে খুঁটা দেওয়া হয়েছে এই সংসদের ভিতরে। যখন খুঁটাই খাইলাম তখন পুরো সময়টা কি আমার পাওনা নয়? সেই হিসাবে তো 8 ঘন্টা আমার বক্তব্য রাখার কথা। ঠিক আছে, আমি এত সময় রাখবো না, আমি শেষ করে দিচ্ছি। আরও 3টা জিনিস আমার বক্তব্যে আসা উচিত ছিল বলে আমি মনে করি। একটা হচ্ছে ভুলার উন্নয়ন। আমি ভুলার উন্নয়নকে ভুলার উন্নয়ন হিসাবে দেখি না, আমি ভোলা জেলার উন্নয়নকে বাংলাদেশের উন্নয়ন হিসাবে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত নিয়ামত খনিজ সম্পদ দিয়েছেন, যদি এইটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এর উন্নয়ন করতে পারি, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। ভোলা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন এলাকা। ভোলার সাথে আমাদের কোনো রোড যোগাযোগ নেই, একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে জলপথ। আমরা সেই দাবিটা তুলতাম, কিন্তু সময়ের অভাবে আমি পারি নাই। আমার এর পরের বক্তব্যটা হতো সাতক্ষীরা, যশোর এবং খুলনার মানুষের জন্য। আইলার আঘাতের পরে সেই এলাকায় বিশাল একটা এলাকা জুড়ে জলাবদ্ধতা 12 মাস, সেখানে কৃষক কোনো ফসল ফলাতে পারে না। ফসলের জমিগুলো নষ্ট হয়ে হাজার হাজার নয় লাখো একর জমি নষ্ট হয়ে পড়ে আছে। আমি ওই কথাটাও বলতে পারি নাই, আপনাদের কথা আমার হৃদয় জুড়ে এত বেশি দখল করে নিয়েছিল যে এইটা বলতে গিয়ে আমি বাকি সব বলতে পারি নাই। আমি আরও বলতাম, আমার জন্মস্থান সিলেট, সেখানে একটা মহাসড়কে হাত দেওয়া হয়েছে, সম্ভবত নূহ আলাইহিস সালামের বন্যার পরে হাত দেওয়া হয়েছে। মনে হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা শেষ হবে না। মানুষের দুঃখ দুর্দশা সেখানে ব্যাপক। আমি এইটার কথাও বলতে পারিনি, আমার জন্মস্থানের কথা আমি বলতে পারিনি। আমি মনে করি যে আমি আপনাদের প্রতি সুবিচার করার চেষ্টা করেছি, কোনো ihsan করি নাই, কোনো দয়া করি নাই। এটা একজন জাতীয় দায়িত্বশীল নেতা হিসেবে এটা আমার উপর আপনাদের পাওনা। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এবং আমাদের সংগঠন আছে, আমরা থাকব। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা বলেছিলাম যে কৃষির রাজধানী হিসেবে এটাকে ঘোষণা করব, এবং এটা কথার কথা নয়, মুখের কথা নয়, বাস্তবেই কৃষির রাজধানী হিসেবে এটাকে রূপান্তর করার জন্য যত কর্মসূচি নেওয়া দরকার রাষ্ট্র সব কর্মসূচি নেবে। হয় রাষ্ট্রীয় উদ্যোগে হবে, না হয় বেসরকারি উদ্যোগে হবে, না হয় যৌথ উদ্যোগে হবে, হয় দেশীয় উদ্যোগে হবে, না হয় আন্তর্জাতিক উদ্যোগে হবে, কিন্তু এর চেহারা বদলাবে ইনশাআল্লাহ।